গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। আমি এখন তোমাদের যেটা বলতে যাব সেটা হয়তো একটা ভিডিওতে বলা শেষ হবে না। একটা ভিডিওতে বলা এই কারণেই শেষ হবে না, কোনো লাইফের বিশেষ ঘটনা কোনো কিছু যখন বলতে হয় তখন সেটা একদম শুরু থেকে বলতে হয়। শুরু থেকে না বললে কেউ পুরোটা বুঝবে না, কি থেকে কি হলো, কেন হলো, কিসের জন্য হলো, কিভাবে হলো, সমস্ত কিছু বুঝতে পারবে না, আধখ্যাপছাড়া হয়ে যাবে। এর জন্য আমি লিখেও দেব পার্ট 1। তাহলে যারা এটা দেখবে তারা বুঝতে পারবে যে নিশ্চয়ই পার্ট 1 লিখেছে, তার মানে পার্ট 2 আছে। আর যারা হয়তো সেরকমভাবে রেগুলার দেখে না বা কিছু কোনোটা দেখে, তাদের কাছে যদি পার্ট 2টা আগে যায় তারা ভাববে তো পার্ট 1ও নিশ্চয়ই আছে, পার্ট 2 লেখা রয়েছে যেহেতু। আর এত বড় পোস্ট করার না, আজকাল আমার কাছে নেট খুব কম, আমার ওয়াইফাই খুব শিগগিরই কিনতেই হবে। খুব প্রবলেম হয়ে যাচ্ছে, বুনোর বাবাও এখন আগের মতন নেট দিতে চায় না, আর আমার এই 2 GB সীমিত নেটে না আমি মনের মতন শর্ট ভিডিও পোস্ট করতে পারছি, না বড় ভিডিও বড় বড় পোস্ট করা যাচ্ছে। আর লাইভের তো বাবারে, লাইভের তো কোনো প্রশ্নই ওঠে না। লাইভ নিয়ে বসলেই এই 50% নেট চলে গেল, 190% চলে গেল, তারপর পুরো চলে গেল। তাই তো লাইভের কথা স্বপ্নেও ভাবা যাবে না। তো হলো খোকন। খোকনের আগে আমি বলি, কদিন আগেই কে যেন একটা কমেন্টে লিখেছিল, ওই যে ওইটার সাথেই ছিল, আমি অর্ধেকটা বলেছিলাম, অর্ধেকটা বলতে ভুলে গেছিলাম। ওই যে আন্ডার গার্মেন্টস নিয়ে কিছু একটা কমেন্ট করেছিল, সে বলেছিল বস্তির বাসী। এক তো হচ্ছে বস্তির বাসী হওয়াটা কোনো অপমানিত ব্যাপার না, বা কোনো খারাপ ব্যাপার না, বা ছোট ব্যাপার না। যারা এরকম কমেন্ট করে তারাই হচ্ছে নীচ, তারাই হচ্ছে ছোট। শুধু ছোট না, ছোটোর সাথে লোকও। তাদের শিক্ষা দীক্ষা, তাদের রক্ত, তার প্রতি সন্দেহ আছে। তো যাই হোক, উল্টে যারা আমার সমস্ত ভিডিও দেখো, একদম প্রথম চ্যানেল থেকে, ফার্স্ট চ্যানেল থেকে আমার ভিডিও দেখে আসছো, আমার সবচেয়ে বড় চ্যানেলটা থেকে, মেজো চ্যানেলটা থেকে, এটা হচ্ছে ছোট চ্যানেল। তো তারা জানো যে আমি তোমাদের অনেকবার এই গল্প করেছি যে আমার পিসিরা এক টাইমে আমাকে পাড়ার কারোর সাথে মিশতে দিত না। কেন, আমি না সবসময় একটু বন্ধুত্ব করতাম গরিব মানুষদের সাথে, আমার তাদের খুব পছন্দ হতো। আমার জীবনের জন্য আমি প্রেমেও পড়েছি গরিবদের, যাদের মানে খাওয়ানোরও পয়সা নেই, এরকম মানুষ খোকন। তো আমার পিসি আমাকে সবসময় এই কথা বলতো, আর আমি পিসির সাথে সব সময় ঝগড়া করে এসেছি, সারা জীবন ঝগড়া করে এসেছি এই নিয়ে, যতক্ষণ না আমি পুরোপুরি আমার আন্ডারে হয়েছি। যতক্ষণ পিসি ওদের আন্ডারে ছিলাম এই নিয়ে ঝগড়া করে এসেছি। খালি বলতো বস্তিবাসীদের সাথে মিশবি না, বস্তির মেয়েদের সাথে কেন মিশিস, তোর কি ভালো ঘরের ছেলে মেয়ে জোটে না বন্ধুত্ব করার জন্য, কেন বস্তিদের সাথে মিশিস? আর আমি খালি ঝগড়া করতাম, তুমি কোন কোটিপতি, হতে পারে তোমার খানদান বড় লোক, হতে পারে তোমার দাদু জমিদার ছিল, কিন্তু এই মুহূর্তে তোমাদের কাছে তো নেই, সব লুটে ফুটে নিয়েছে, চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, 2 নম্বরই করেছে, সম্পত্তির ভাগ দেয়নি, সেগুলো আলাদা কথা, সেগুলো সব আলাদা কথা। কিন্তু মানুষ তো সেটা দেখবে না, সম্পত্তির ভাগ দেয়নি, দোকান চুরি হয়ে গেছিল দাদুর, মানুষ সেগুলো দেখবে না। মানুষ দেখবে তোমার কাছে কি আছে, কি করে চলে গেল সম্পত্তি, সেটা কেউ জানতে চায় না। এই মুহূর্তে তোমার কাছে কি আছে মানুষ এটা জানতে চায়, এই মুহূর্তে তোমার পজিশন কি, তোমার অকাত কি, তোমার হ্যাসিয়ত কি, মানুষ এটা জানতে চায়। তোমার খানদান কত বড়, তোমার রক্তে কত বড় খানদানের রক্ত ঘুরে বেড়াচ্ছে, তোমার সমস্ত মানে আমার পিসির কে হয়, দাদু হয়, আমার পিসিরও দাদু, না না না, আমার পিসির তো দাদু হয় না, আমার পিসির মামা হয়, ঠাকুমার ভাই, মানে আমার পিসির মামা আমার দাদু। তোমার মামারা উকিল, তাদের মেয়েরা উকিল, এগুলো এগুলো দিয়ে কারো কিছু, তোমার প্রেজেন্ট কত অ্যাসেট আছে সেটা লোকে দেখে। তাই তুমি কিসের এমন, তোমার প্রেজেন্ট তো তোমাদের কিছুই সেরকম নেই, শুধু নামটাই রয়ে গেছে খানদানের, সবাই নামেই চেনে যে কার্তিক বসাকের ভাইজি, কার্তিক বসাকের ভাইজি এক নামে চিনতো লালাবাগানে, কার্তিক বসাকের ভাইজি। কার্তিক বসাক একজন নামকরা লয়ার ছিল, তাকে সবাই শ্রদ্ধা করতো, তাকে সবাই মানতো। তারপর বলরাম হোশিয়ারি, এসব নামেই খাও, আসল সম্পত্তি তো কিছুই নেই। তাহলে এত বড় বড় কথা, মানে বস্তির মেয়েদের সাথে মিশবি না, বস্তির মানুষের সাথে মিশবি না, এরকম করতে থাকতো। তা বস্তিবাসী আমি নই, যারা বলে তাদের কি আর বলবো, ছাড়ো, বাদ দাও, আমি এখন অন্য কথা বলতে গিয়ে অন্য কথায় চলে যাচ্ছি। যাই হোক, তো এমনভাবে আমার পারভারিশ করেছে, না আমাকে কারোর সাথে মিশতে দিত। একটু যদি আমি বন্ধু বানাতাম, ওই স্কুলের বন্ধু আর কোচিং ক্লাসের বন্ধু। আগে তো প্রাইভেট টিউটর ছিল, তারপর কোচিং ক্লাস ছিল।
কোচিং ক্লাসে একটু বন্ধুদের সাথে মিশতাম, একটু গরিব ঘরের, তার জন্য কত কথা শুনতে হতো, কত শুনতে হতো। না দুনিয়াদারির কোনো খেয়াল ছিল আমার, না দুনিয়াতে কি আছে তাই সম্বন্ধে আমার কোনো সাধারণ জ্ঞান ছিল, না কোনো আইডিয়া ছিল। দুনিয়া সম্বন্ধে আমার কিচ্ছু আইডিয়া ছিল না। যেটুকুনি যা আইডিয়া সিনেমা দেখে, মুভি দেখে, যে বড় বড় মলের টাইপের কিছু আছে, বড় বড় ঘোরার জায়গা আছে, এমনকি যে ওরে বাবা প্লেন, এমনকি যে রেড লাইট এরিয়া, সেগুলো আমি জানতাম শুধু মুভিতেই আছে। আসল জীবনে যে রেড লাইট এরিয়া বলে কোনো জায়গা হয়, হালাকি কলকাতায় আর আমার বাড়ির থেকে আধা ঘন্টা দূরত্বে, সেটাও আমি কোনোদিন জানতাম না। জানবো কি করে? আমি তো খোকনের হাত ধরে চলে গেছিলাম অনেক ছোট বয়সে, সেই বয়সে এইসব কথা অনেকেই জানে না। হ্যাঁ, আজকাল অনেক বাচ্চারা জানে, যারা প্রচুর মেশে, প্রচুর ছেলে মেয়ের সাথে মেশে। আজকালকার যুগই অন্যরকম, তোমরা জানো। আজকালকার মানুষ 16 বছরে কত কিছু করে বসে থাকে, কত কিছু দুনিয়ার সম্বন্ধে জানে। কেউ কেউ তো দুনিয়া ঘুরে বেড়ায়, দুনিয়া চড়িয়ে খায়। কেউ কেউ তো 16-17 বছরে ইউটিউব খুলে ইউটিউবে একবারে রাজ করছে, তো তারা তো সব জানবেই। কিন্তু আমাদের সময়টা ওরকম ছিল না। আজ থেকে 25 বছর আগে এইসব ছিল না, 30 বছর আগে অত আপডেটেড ছিল না। আজ 25 বছর আগে অত আপডেটেড ছিল না। আমরা কারোর সাথে মিশতে পারতাম না, অনেক কিছু জানতাম না কি আছে না আছে, শুধু জানতাম সিনেমায় দেখায়, আসলেও যে আছে কি না এই সম্বন্ধে কি আলোচনা করবে। না ছিল কোনো দিদি, না ছিল কোনো বোন, না ছিল মা, তো বাবারে বাবা, যাই হোক। এইসব জানবো যে আলোচনা করার লোকটা কই। আলোচনা খোকনের সাথে, শুধুমাত্র পুরুষ হিসেবে খোকনের সাথে তখন প্রথম বন্ধুত্ব হয়। এছাড়া তো কোনো পুরুষের সাথে সেরকম কথা হতো না, ওই বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকমে টাক্কা হতো। এ আমার দিকে তাকাতো, ও আমার দিকে তাকাতো, এরকম তাকাতাকি হতো। এর চেয়ে বিশেষ কিছু তো তখন হতো না। আর খোকন এইসব থোড়ি না আলোচনা করবে, নিজের গুটিলকেও নিজে খারাপ করে। তো যাই হোক, এবার আরেকটু এগিয়ে যাই। খোকনের সাথে যখন আমি চলে গেলাম, পালিয়ে গেলাম বাড়ি থেকে, তো তার আগে আমি জানতাম খোকনের মতন ছেলে হয় না। গরিব জানতাম, গরিবটা তো জানাই ছিল, কিন্তু আবার এত গরিব সেটাও জানতাম না। আমি জানতাম নিজের ঘর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, সেরকম চাকরি বা সেরকম জব করে না, মাত্র মাসে 800 টাকা কামায়। তোমরা ভাবতে পারছো, মনীষ আমাকে ডেলি সকালবেলা 500 টাকা দিয়ে যেত, প্লাস বাজার ফাজার সব করে দিয়ে যেত। ওই 500 টাকাটা এক্সট্রা, ওটা আমার ডেলিকার ছিল, মাসে 15,000 টাকা। ওটা দিয়ে আমি গয়না কিনি, জামা কিনি, ঘুরে বেড়াই, ফেলে দেই, উড়িয়ে দেই, কোনো ব্যাপার ছিল না। আর খোকন মাসে কামাতো 800 টাকা। তো যাই হোক, তখন আমি ওসব বুঝতামও না যে 800 টাকায় কি হয়, আর 800 টাকায় কতটা হয়, কি হবে কি না হবে, ওইসব ধারণাই ছিল না। বসে বসে হোটেলে খেতাম, হোটেল মানে পিসি ঠাকুমার হোটেলে খেতাম, খাটে বসে খেতাম, হাত ধুতাম। তখন রাজকুমারীর মতন বড় করেছে, যা খেতে চেয়েছি তাই। হয়তো সোনার জিনিস, জীবনে সোনার জিনিস চাইও নি, সোনার জিনিস পাইও নি, কিন্তু জামা কাপড় যেটা চেয়েছি সেটা, খাবার যেটা চেয়েছি সেটা, এই দুটোর ভগবান কোনোদিনও অভাব দেয়নি, আমার বাড়িতেও দেয়নি। আর তখন মানুষ রেস্টুরেন্টের খাবার, এই বড় বড় রেস্টুরেন্টের খাবার খুব কমই খেত। ঘরের হাজার রকমের মাছ মাংস, পাড়ার রোল চাউমিন, মিষ্টি, ডেলি রাত্রিবেলা 10টা রসগোল্লা, না হলে 250 মিষ্টি দই। এটা আমার বাধা ধরা ছিল, নয় 10টা রসগোল্লা, নয় 250 মিষ্টি দই। চণ্ডীর দোকান বলে আমাদেরই দূর সম্পর্কের এক আত্মীয় ছিল, তার দোকান ছিল, পরে ওই দোকান উঠে গেছে, অন্য কিছু হয়েছিল ওখানে। সেই দোকানের অসাধারণ। তো যাই হোক, দিন দুনিয়া সম্বন্ধে ছিল অত বুঝতাম না। তা খোকনের সাথে চলে, কিন্তু ভাবতাম যে খোকন চরিত্রর দিক থেকে ভালো। ওকে জিজ্ঞেস করতাম, কিরে তোর আর কটা প্রেম, হ্যানা ত্যানা, কারোর সাথে কোনো সম্পর্ক আছে কি না, এসব যেরকম হয় আর কি, ভালোবাসায় সবাই জিজ্ঞেস করে, আমি এরকম জিজ্ঞেস করতাম। কিন্তু ও তো সবসময় সতী শাস্ত্র, তখনটা তো দুনিয়াতে তো আমি বুঝতাম না যে মানুষের, এখন যতটা আমি আপডেটেড, যতটা আমি বুঝি, যতটা আমার সাধারণ জ্ঞান, এইসব তো আর একদিনে হয়নি রে ভাই। এইসব তো এই 25 বছর ধরে দুনিয়াটাকে দেখতে 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 দেখতে, বুঝতে 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 এই জ্ঞান আমি অর্জন করেছি, বলতে পারো কামিয়েছি এই জ্ঞান আমি। তখন তো এইসব কিছু ছিল না, তখন বিগ জিরো। কেউ যদি বলতো ওই দেখ তোর কানটা নিয়ে মনে হয় কাকটা উড়ে গেল, আমি হয়তো কানে হাত না দিয়ে আগে কাকটার দিকেই দেখবো, সত্যি আমার কানটা নিয়ে চলে গেল, ওরে বাবা গো। মানে এই টাইপের একটা মানুষ ছিলাম, কিছুই বুঝতাম না। প্রথম আমি খোকনের এক বন্ধুর থেকে জানতে পারলাম খোকনের একটা রিলেশন আছে, মানে ছোটোখাটো রিলেশন, প্রেম ট্রেম এইসব তো প্রচুর জড়িয়েছে, ঠিক আছে, ওই সব বাদ দাও, ওগুলো তো থাকেই, ওই টুকটাক প্রেম, ইনফ্যাচুয়েশন, এগুলো ঠিক আছে, এগুলো থাকে।
কিন্তু একটা বিশেষ গাঢ় রিলেশন ছিল রেড লাইট এরিয়ার একটা মেয়ের সাথে, যার নাম ছিল রেখা। সে খুবই অসুস্থ, তার প্রায় একটা কিডনি খারাপ। এই কিডনির প্রবলেম বাবারে বাবা, পরে সেই মেয়েটা মারাও গেছিল। তার একটা কিডনি খারাপ, এটা আমি জানতে পারি। জানার পরে তো লাগলো প্রচুর অশান্তি, প্রচুর অশান্তি। মাঝে মাঝেই খোকন বাড়ি থেকে গায়েব থাকতো। আসলে সেটা নিয়ে আমার ওর বন্ধুর কাছে প্রশ্ন ছিল, আর ওর বন্ধুটাও আমাকে পছন্দ করতো। আমার পেছনে লাইন লাগিয়েছিল, কিন্তু সে পায়নি। সে পয়সাওয়ালা, খোকনের থেকে পয়সাওয়ালা, দেখতেও খোকনের থেকে সুন্দর, তারপরেও আমাকে পায়নি। খোকন পেয়ে গেছে, তো তারও একটা হিংসা ছিল। সেও হয়তো তককে তককে ছিল যে কোনোদিন যদি আমি কিছু জিজ্ঞেস করি বা কোনোদিন যদি সে নিজেই সুযোগ পায়, তাহলে খোকনের ভান্ডা আমার সামনে পুড়ে দেবে। এরকম বন্ধু থাকলে তো শত্রুর অভাব হয় না। কিন্তু আমার কাজে লেগেছিল, আমার ভালোই করেছিল, তাই এটা আমার বলাটা ঠিক নয়। তো সে সেই বাড়িরও, আর আমি এই যে কথাগুলো বলছি সেগুলো পুরো 100% সত্যি। এটা পুরো পাড়া জানে, খোকনের বাড়ির লোকও জানে, সবাই সব কিছু জানে। তো ছিল, তো আমি জানতে পারি। তাই ভাবতাম আমি মাঝে মাঝে খোকন কোথায় চলে যেত। আমি ওর বাড়ির লোককে জিজ্ঞেস করতাম, মানে ক্লাবে ক্লাবে ঘুমাচ্ছে, কোথাও ঘুমাচ্ছে, ওর ঘরে তো ঘুমানোরও জায়গা নেই। একটা ঘরের মধ্যে ওর মা, ওর বাবা, ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বউয়ের বাচ্চা, ছোট একটা ভাই, আবার বড় একটা দাদা। ওইটুকুনি ঘর, ঠিক এইটুকুনি রুম। এই যে আমাদের এই ডাইনিং প্লেসটা, এই ডাইনিং প্লেসটার মতন রুম, তাও তলাটা মাটি টাইপের, তলাটা মাটি, ওপরটা টালি, টালির উপরে ঝাপড়া লাগানো, ঝাপড়া আর্ধেক ভেঙে গেছে, আর্ধেক আছে আর্ধেক নেই, দেয়াল পুরো ভাঙা চারিদিকে, মানে বাড়ির ঘরটাই হেলে পড়ছে, ওইরকম একটা কুড়ে ঘর টাইপের ঘর। ওটা বস্তি বাড়ি, ওটা একটা বস্তি বাড়ি প্লাস কুড়ে ঘর টাইপের। ভাবছো আমি কোথায় বিয়ে করে গেছিলাম? খাটের তলায় শুতে হতো, খাটের তো কেউ খাটের উপরে, সে সিলিং ফ্যানের হাওয়া খাচ্ছে, আর খাটের তলায় টেবিল ফ্যান লাগানো হতো, নাহলে খাটের তলায় হাওয়াটার ঝুল। ওটা খাটও না, চৌকি টাইপের, চৌকি টাইপের, ইট দিয়ে উঁচু করা, যাতে খাটের তলায় লোক ঢুকে শুতে পারে। তো এরকম ব্যাপার। তো মাঝে মাঝেই খোকন গায়েব থাকতো, আমি ওর মায়ের সাথে শুয়ে পড়তাম। তো আমি ভাবতাম খোকন গেল কই রে ভাই। তো ওর মা বলতো হয়তো ক্লাবে শুয়ে পড়েছে, হয়তো যে কারখানায় কাজ করে ওই কারখানায় শুয়ে পড়েছে, কারখানায় শুতো, মাঝে মাঝে শুতো, ঘরে অসুবিধা হতো মাঝে মাঝে শুতো। তো আর ওর মা আমার সাথে একসাথে শুতেও দিত না। নামেই বিয়ে হয়েছিল, কিন্তু একসাথে আমরা সেরকম শুতে পারতাম না, পাশে শুলেও কিছু করার থাকতো না। কেন, ওর মা ভাবতো আরেকটা যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে সর্বনাশ হবে, তাই কখনো কখনো শুতে দিত না। তো যাই হোক, তো এরকম ভাবতাম কোথায় যায়, পরে জানতে পারলাম ওখানে যায়। ওখানে যাওয়ার পর থেকেই না, তখন না খোকনকে, মানে একটা খোকনের প্রতি একটা বিয়ে করেছি, একটা রাগ, একটা ইয়ে হয়েছিল যে না আমি ওই মেয়েটাকে দেখবো। কত সুন্দরী ও, আমি শুধু দেখতে চাই একবার, কত সুন্দরী। দেখবে এরকম একটা জেলাস কাজ করে যে আমার থেকেও কি সুন্দর, ওর কাছে এখনো কেন যায়। চলো আগে যেত যেত, এখন তো বিয়ে হয়েছে, তাহলে এখনো কেন যায়। মানছি আমার সাথে সেরকম কিছু হয় না, কিছু করতে পারে না, তার জন্য যায়। কি নাকি অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার জন্য যায়, আমার ওকে দেখতেই লাগবে, এরকম একটা দেখার টেন্ডেন্সি হয়েছিল। তা খোকনের সাথে খুব ঝগড়া করতাম। খোকন বলতো তোকে এসব কথা কে বলেছে? আমি যে যে বলেছে বলেছে, আমাকে দেখতেই হবে, আমাকে দেখতেই হবে, এরকম বলতো। ও খালি বলতো না না এসব বাজে কথা ছিল, সবার সঙ্গে যেতাম, আমি খাওয়া দাওয়া করতাম, মানে ও বলতে চাইছে যে সবার সাথে যেত, ও শুধু বসে বসে খাওয়া দাওয়া করতো, বন্ধুরা এটা ওটা করতো, মানে যেরকম লোকে বলে, মানে অন্যরা এটা ওটা করতো, আমি খাওয়া দাওয়া করতাম, চাটফাট খেতাম, বসে থাকতাম, চলে আসতাম, চিনি বান্ধবীর মতন কথা কথা বলতাম, ওই আর কি। আর যে ঠিক আছে বান্ধবী হোক আর যাই হোক, যেটাই হোক, আমি শুধু একবার তাকে দেখতে চাই, সে কিরকম দেখতে বা কিছু। তখন তার মোবাইল ছিল না যে বলবো তুই ফটো তুলে নিয়ে আয়। তখন কেন, তার মোবাইল তার অনেকটাই পরে, তার অনেক পরে মোবাইল এসছে, তার অনেক পরে মোবাইল এসছে। আর তখন সেই মোবাইল আর ক্যামেরা মোবাইল সেরকম তো নয়, তখন ওই ছোট ছোট অ্যান্টেনা দেওয়ার টেপা, মানে কিপ্যাড ফোন, তো সেই সব নয়, তো সেটা অনেক পরে। বাবারে এতেই তো প্রচুর বড় আমি পোস্ট করতে পারবো তো। তো তার ঠিক আছে, আর পোস্ট করা যাবে না গো, এটাই তো 14.5 মিনিট হয়ে গেল, অত নেটও নেই, 50% সেই দুপুরবেলা শেষ হয়ে গেছে। তাহলে বাকি আমার কাহিনী, আমি কি করে আমি ওই রেড লাইট এরিয়ায় খোকন আমাকে নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল, আমি কিভাবে ওখান থেকে চলে এসেছি, সমস্ত গল্প জন্য তোমরা সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো।
কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করেছি, যে সত্যি যারা ভগবানে বিশ্বাসী, যারা ভগবানকে ভালোবাসে, তারা যদি কোনো একটা সেরকম বিপদের জায়গায় গিয়েও পড়ে না, বা একটা খারাপ জায়গা কাউকেই আমি বলবো না, খারাপ মানুষ হয়, জায়গা কখনো খারাপ হয় না। জায়গা তো সিমেন্ট সিমেন্ট বালি চুন দিয়ে তৈরি, জায়গা কি কখনো খারাপ হয়? খারাপ তো মানুষ হয়, মানুষের কর্ম খারাপ হয়, জায়গা কখনো খারাপ হয় না। মানুষ কোনো না কোনোভাবে জায়গাটাকে খারাপ করে, কিছু খারাপ ঘটনা ঘটে, তার জন্য সেখানে নেগেটিভ এফেক্ট হয়। কিন্তু তাতে তো চুনবালির কোনো দোষ নেই রে ভাই, এখানেও যে নেগেটিভ এফেক্ট আছে তার জন্য তো এই চুনবালির দোষ না। কিছু হয়েছিল, কিছু বাস্তু, কিছু কিছু প্রবলেম, কিছু আছে, চুনবালির তো দোষ হয় না, তাই জায়গা কখনো খারাপ হয় না। তো যাই হোক, কিন্তু যে ভালো মানুষ হয় সে সব সময় তার সাথে ভগবান থাকে। সত্যি আমার সাথে ভগবান ছিল, এখনো হয়তো আছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ।